আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আমি তোমাদের অন্তর স্যার বলতেছিলাম। আ বিষয় হচ্ছে যে তোমরা সবাই জানো সাধারণত তোমাদের বাংলা ক্লাসগুলা আ জাহেদা ম্যাম, মুক্তি ম্যাম এনারাই নিয়ে থাকেন। তো মানে আজকে জাহেদা ম্যাম হচ্ছে ছুটিতে আছেন। ঠিক আছে? আ সেজন্য আরকি বাংলা ক্লাসটা আমি নিচ্ছি। তো ইনশাআল্লাহ আ দেখি কেমন নিতে পারি, হ্যাঁ? হয়তো অতটা ভালো হবে না। বাট ফার্স্ট পেপার তো বুঝোই। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ততটুকু ইনশাআল্লাহ ট্রাই করব। ও ইয়েস, 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 ইয়েস। হ্যাঁ, আহ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদের ক্লাস আমি নিবো। আমি ম্যানেজমেন্টের সাথে কথা হইছে আমার। আ মানে ইনশাআল্লাহ এই ধরো এই মান্থে হয়তো পাবা না। নেক্সট মান্থের ১ তারিখ থেকে আশা করা যায় যে আমি তোমাদের ক্লাসগুলো নিবো। স্যার গানটা অনেক সুন্দর হয়েছে। আ লাস্টের টুকু শুনছো, তাই তো? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তাইলে চলো আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? ১ম কথা হচ্ছে বাংলা ১ম পত্র ক্লাস। মনে রাখবা একটা জিনিস খেয়াল করে দেখো, আ বাংলার একটা গদ্য বা পদ্য থেকে কেমন কোয়েশ্চেন আসে। জেনারেলি তুমি খেয়াল করে দেখবা যে প্রথমত এমসিকিউ। এমসিকিউ থেকে যে কোয়েশ্চেন গুলা আসে, ট্রাস্ট মি তুমি যদি একটা গল্প ১ম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পড়ো, তাহলেই ওই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ তোমার ভুল হবে না। এবং তুমি যে পারবা এটার গ্যারান্টি আমি। আজকে আমরা ক্লাস করব, দেন ক্লাস শেষে কুইজ দিব। দেন তুমি নিজেই দেখবা যে তুমি 90% এর অ্যান্সার করতে পারতেছো। শুধু কি করতে হবে? আমার সাথে, সাথে মনোযোগ দিয়ে পড়তে হবে। এমসিকিউ এ কোনো ঝামেলা হবে না। এখন আমি যদি সিকিউ এর কথা বলি, দেখো সিকিউ এর ক্ষেত্রে বিষয়টা কি? তুমি নিজেও ভালো করে জানো যে তুমি সিকিউ এর ক্ষেত্রে ক নাম্বার এবং খ নাম্বার এই ২ টা হয়তো তুমি কমন পাইতে পারো। যেমন গল্পটা কে লিখেছেন, কত সালে লিখেছেন, তারপরে এই টাইপের গুলা ক, খ। কিন্তু গ এবং ঘ এই ২ টা তুমি কখনোই কমন পাবা না। কথা ঠিক কিনা? কখনোই কমন পাবা না, জীবনেও না। কিন্তু তোমাকে লিখতে হবে এবং লিখতে গেলে কি করতে হবে? গল্পটার মূল ভাবটা কি? কি রিপ্রেজেন্ট করছে? গল্প দ্বারা কি বুঝাইছে? একটা গদ্য বা একটা পদ্য পড়বা কি? জাস্ট ওই গল্পটা কি মূল ভাব, কি বুঝাইছে? এই জিনিসটা মাথার মধ্যে নিবা। আর এর বাইরে শব্দার্থ এবং কবি পরিচিতি এইগুলা ভালো করে পড়বা। তাইলেই ওই চ্যাপ্টারে পড়া শেষ। এক্সামের আগে ঠিক এভাবেই তুমি বিষয়গুলোকে রিভিশন দিবা। ওকে, তাইলে আমরা কি করব? আজকে ট্রায়াল দিব যে অ্যাকচুয়ালি আমি দেখব যে ব্যাপারগুলা কেমন? আসলে আমি যেগুলা বললাম, ডায়ালগ দিলাম, দেখি আমরা সেই অনুযায়ী পারি কিনা, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। মনে থাকে না বুঝছো? যে ডিজেবল নোটেশন করতে। রং, ছবির রং কে লিখেছেন? হাশেম খান। প্রথমত হচ্ছে এই যে ছবির রং, এইটা একটা গদ্য। এই গদ্যটা লিখেছেন কে? হাশেম। হয়াকার, তালব্য শয়কার, ম। এই নামটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ কি জানো? এই কবির নামের ক্ষেত্রে বানানটাও একটা ফ্যাক্টর। যেমন ধরো আমার নাম হইতেছে অন্তর। আমি এইটাকে লিখি হচ্ছে ANTOR এই স্পেলিং এ। এখন ধরো তোমাদের মধ্যে কেউ যদি ONTOR লেখো, ভুল নাই। কারণ কি? কারণ আমি একটা নগণ্য মানুষ। সো মানে আমার নাম তুমি ভুল করছো that doesn't matter. কিন্তু এই যে ব্যক্তি হাশেম খান ইনি একটা বই মানে তার একটা গদ্য বইয়ে লেখা হইছে। এ কিন্তু যেমন তেমন মানুষ না। সো এদের নাম ঠিক যেমন থাকে তেমনই লিখতে হয়। তাইলে হাশেম বানানে কি? তালব্য শ, ঠিক আছে? হয়াকার, তালব্য শয়কার, ম। ছবির রং লিখেছেন হাশেম খান। ওকে, আমরা গল্পটা পড়ব, হ্যাঁ? ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে তোমার? খুব। কাগজ তো সাদা। পেন্সিলে আঁকা যায়। হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে। দেখো, এই যে লাইনটা যে হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে। এই যে সাদা জমিন, এই সাদা জমিন বলতে আসলে কি বুঝাইছে? সাদা জমিন বলতে বুঝাইছে যে এই যে কাগজ তো সাদা, ঠিক না? তার মানে আমি যে সাদা কাগজটা নিছি, এই সাদা কাগজে আমি কি করতে পারবো? আঁকাইতে পারবো এবং আমার হাতে এই যে কলমটা আছে, এই কলমটা দিয়েও আমি আঁকাইতে পারবো। কই? এই সাদা জমিনে। অর্থাৎ এই গদ্যে সাদা জমিন বলতে আসলে কি বোঝানো হয়েছে? সাদা জমিন বলতে বোঝানো হয়েছে সাদা কাগজটাকে যেখানে হাতের কলম দিয়ে কি করা যায়? আঁকা যায়। এখন এই কাগজে আঁকতে গেলে আমি যদি কলম দিয়ে আঁকাই কালো হইল। কিন্তু যদি আমার কাছে কালার পেন্সিল থাকে তাইলে কি হয়? খুব ভালো হয়।
তাহলে লিখছে রং হলে খুব ভালো হয়। একটু খেয়াল করে দেখো আমরা কি জানি খুব বানান কি? ক্ষয়-রুস্যু ব খুব। কিন্তু এইখানে দেখো ক্ষয়-রুস্যু, রুস্যু তারপরে ব লিখছে। খুব ভালো হয়। মানে আমরা বলি না যে কি বলা যায় এটাকে? কেমনে বোঝানো যায়? উম সে খুব ভালো সাইকেল চালায়। সে খুব ভালো ক্যারাম খেলে। মানে কি? ভালোর চাইতেও ভালো। ঠিক না? এই ব্যাপারটা হচ্ছে খুব বোঝানো হয়। ওকে? তখন আমরা কি লিখি? ক্ষয়-রুস্যু, রুস্যু, ব। তাইলে খুব মানে কি? ভালোর চাইতেও ভালো বা ভালো বুঝাইতে খুব বোঝানো হয়। আচ্ছা এখন ইচ্ছেমতো লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, কালো রং ঘষে সা কাগজটাকে ভরে ফেলা যায়। সুন্দর এক রঙিন ছবি আঁকা যায়। তার মানে এই যে ১ম ৩-৪ লাইন, এই ৩-৪ লাইনে কি বলল? এই ৩-৪ লাইনে বলল যেটা সেটা হচ্ছে কাগজের রং সাদা। এই সাদা কাগজটাকে কবি হাশেম খান একটা জমির সাথে তুলনা করেছে যেখানে কালি দিয়ে আঁকা যায় এবং পরে বলছে এই কালিগুলা বিভিন্ন রকমের হইলে সেখানে ঘষে এঁকে খুব ভালো হয়। এখন আমরা কালার বলতে অনেক কিছু বুঝি। লাল, নীল, সাদা, হলুদ। সেদিন একটা ভিডিও দেখলাম এরকম তো মানে হচ্ছে একটা একটা মেয়ে একটা ছেলেকে বলতিছে যে, "বলো এটা কি কালার?" ধরো এই যে এইটা। ঠিক আছে? এরকম একটা কালার দেখাইয়া বলতিছে যে, "বলো এটা কি কালার?" তো ছেলে বলতেছে, "এটা হচ্ছে পিঙ্ক কালার।" বলে, "না। কনসেনট্রেট, কার্নিশিং পিঙ্ক, মেজেন্টা পিঙ্ক, স্যামন পিঙ্ক।" মানে পিঙ্কের মধ্যেও আবার ভ্যারাইটিস আইটেম সেই মেয়ে বলতিছে আরকি। তো ছেলেরা তো সহজ সরল। তারা তো আর এত কিছু বুঝে না। ওই বুঝে একটাই কালার এই জায়গায় কি কালার? পিঙ্ক কালার। বাস ওটাই বলছে। তো কালারের এই যে বিভিন্ন রকম প্রকারভেদ আছে। এখন এত রকম যে কালার গুলা আছে, এই কালার গুলা কিন্তু এমন না যে সবগুলা কালার আলাদা। মূলত ৩ টা কালার হইতেছে নির্দিষ্ট এবং ওই ৩ টা কালারকে মিক্সিং করেই বাকি কালার গুলা তৈরি করা হয়ে থাকে। তার মানে ৩ টা কালার কি? প্রধান। ওই ৩ টা কালারকে মিক্সিং করে অন্যান্য কালার তৈরি করা হয়ে থাকে। সেই ৩ টা কালার কি দেখো। হলুদ, নীল ও লাল। খুব ভালো করে এইটা মনে রাখতে হবে। কি? হলুদ, নীল ও লাল। লাল, নীল, হলুদ। এই ৩ টা কালার হইতেছে আসল কালার। লাল, নীল এবং হলুদ। এই ৩ টা কালার কেমন? কেমন? এই ৩ টা হচ্ছে আসল রং। ঠিক আছে? এখন এই ৩ টা রং থাকলেই তুমি সেইখানে ধরো তোমার কাছে ১০-১২ টা কালার নাই। কিন্তু এই লাল, নীল আর হলুদ আছে। তখন এই লাল, নীল, হলুদকে তুমি মিক্সড করে একটার সাথে আরেকটা জোড়া লাগায় কি করতে পারবা? অন্যান্য কালার তৈরি করতে পারবা। চলো আমরা একটু দেখি কি কাহিনী। দেখো, হলুদ এবং নীল এই যে ব্যাপারটা এইটুকু আমরা অবশ্যই কি করব? এখনই মুখস্থ করব। যে হলুদ এবং নীল মেশালে পাবো সবুজ। লাল এবং নীল মেশালে পাবো বেগুনি। আর লাল ও হলুদ মিশালে পরে পাবো কি? কমলা। তুমি এভাবে মনে রাখবা যে হলুদ ও নীল সবুজ, লাল ও নীল বেগুনি। ক্লিয়ার? হলুদ ও নীল সবুজ, লাল ও নীল বেগুনি। তারপরে লাল ও হলুদ আবার কমলা। তার মানে খেয়াল করো, ১ম এ হচ্ছে হলুদ যোগ হচ্ছে নীল। ঠিক আছে? তারপরে আবার কি থাকবে? লাল তারপরে কি? নীল। তার মানে দেখো ১ম ২ টারই পরে কি আছে? দন্ত্য ন। তাইলে হলুদ এবং নীল মিশাইলাম কি পাবো? সবুজ। হলুদ এবং নীল মিশাইলে পাবো হচ্ছে সবুজ। আর লাল ও নীল মিশাইলে কি পাবো? বেগুনি। তারপরে এই লালের নিচে লালই রাখবো। দেখো তো এই ৩ টার মধ্যে দেখো হ, ন গেছে, ল আর ন গেছে। কিন্তু লর সাথে কিন্তু হ যায় নাই। তার মানে লাল আর যদি হলুদ মেলাই তাইলে আমি কি পাবো? কমলা। তাইলে হলুদ আর নীল হ যোগ ন এটা হচ্ছে সবুজ। আর লাল আর নীল, হলুদ, নীল, সবুজ, লাল, নীল, বেগুনি আর লাল আর হলুদ মিশাইলে কমলা। হলুদ আর নীল সবুজ, লাল আর নীল বেগুনি আর লাল আর হলুদ হইলে কমলা। ঠিক আছে? আমি কিন্তু আবারও বললাম এটা মুখস্থ করতেই হবে মাস্ট। ওকে? আচ্ছা এভাবে দেখো কি বলছে, এভাবে একটির সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম যে রং পাওয়া যায়, তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে লাল, হলুদ ও নীল এই ৩ টি হলো মৌলিক রং বা প্রাথমিক রং। তার মানে এই যে, যেই ৩ টা রং ১ম, প্রধান সেই ৩ টা রংকে কি বলা হয়? প্রাথমিক রং বলা হয়। কি বলা হয়? প্রাথমিক রং এবং মৌলিক রং। তুমি ২ টা নামই মনে রাখতে পারো। এইটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। যে
মৌলিক রংকে অন্য কি নামে ডাকা হয়? তাইলে মৌলিক রংকে অন্য কি নামে ডাকা হয়? প্রাথমিক রং নামে ডাকা হয়। ঠিক আছে? আর এবার চিন্তা করো তো আমরা হচ্ছে কি বলে হলুদ আর নীল মিলায় কি পাইছিলাম? সবুজ। লাল আর নীল মিলায় কি পাইছিলাম? বেগুনি। তারপরে তোমার লাল আর হলুদ মিলায় কি পাইছিলাম? কমলা। এই যে প্রাথমিক রং বা মৌলিক রংগুলা একটা আরেকটার সাথে যোগ করে তারপরে যেই রং পাইছিলাম, কালার পাইছিলাম, সেইগুলাকে কি বলা হবে? তুমি যদি আসলগুলাকে বা ১ম গুলাকে প্রাথমিক রং বলো, তাইলে পরেরগুলাকে কি বলা হবে? প্রাথমিকের পরের স্টেজ কি বলো তো? ধরো 1 থেকে 5 পর্যন্ত কি? প্রাথমিক। প্রাথমিকের পরে কি বলা হয় এটাকে? মাধ্যমিক। তার মানে এইগুলাকে বলা হবে সবুজ, কমলা এবং বেগুনি এগুলাকে বলা হবে ২য় পর্যায়ের বা মাধ্যমিক রং। কি বলা হবে? ২য় পর্যায়ের বা মাধ্যমিক রং। দেখো পড়াটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার মানে আমি লাল, নীল সরি হলুদ, নীল মিশায়ে সবুজ পাইলাম। লাল, নীল মিশিয়ে বেগুনি পাইলাম। লাল আর হলুদ মিশিয়ে কমলা পাইলাম। এইখানে ১ম এ যেই কালার গুলো আমি যোগ করতেছিলাম, সেই কালার গুলাকে বলা হয় প্রাথমিক রং বা মৌলিক রং। এবং প্রাথমিক রং বা মৌলিক রংগুলা আমি মিক্সড করার ফলে যেই কালার গুলা পাইলাম, সেই কালার গুলাকে কি বলা হবে? প্রাথমিকের পরে কি স্টেজ? মাধ্যমিক স্টেজ। ঠিক না? তো সেগুলাকে বলা হবে মাধ্যমিক রং বা ২য় পর্যায়ের রং। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো কি বলছে। এরপরে বলতিছে, এখন তুমি যদি দেখো তুমি লাল, নীল, হলুদ পাইলা, তারপরে সবুজ, বেগুনি, কমলা পাইলা। কিন্তু সাদা আর কালো যেই ২ টা মেজর, ঠিক আছে? এই ২ টা কালার কিন্তু কেমনে পাওয়া যায়? এইটাই এখনো আমাদের এখানে বলা হয় নাই। চলো আমরা একটু দেখি কেমনে পাওয়া যায়। দেখো বলতিছে যে, মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই ২ টো রং পাওয়া যাবে না। তার মানে মৌলিক রং কোন ৩ টা বলো তো? মৌলিক রং হচ্ছে লাল, নীল, হলুদ। এই ৩ টা রং মিক্সড করে তুমি সাদা বা কালো রং পাবা না। তাইলে কিভাবে পাবো? পাবোটা কিভাবে? তুমি পাবা হচ্ছে সবুজ এবং লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি একটা গাঢ় রং তৈরি করা সম্ভব। তাইলে লাল আর সবুজ মিক্সড করলে কি হয় বলো তো? কালোর কাছাকাছি একটা রং হয়। মনে থাকবে? তাইলে ওইদিকে প্রাথমিক রং ছিল ৩ টা। লাল, নীল, হলুদ। মিক্সড করে পাইলাম আরো ৩ টা। সবুজ, বেগুনি, কমলা। এই ৬ টার পরে আর কি পাইলাম? লাল আর সবুজ যদি দেখো লাল সবুজ কি? আমাদের দেশের জাতীয় পতাকা, ঠিক না? সবুজের ভিতরে লাল। অর্থাৎ ওই ২ টা রং জাতীয় পতাকার যে ২ টা রং আছে সবুজ এবং লাল, সেই ২ টাকে তুমি যদি এই রংকে মিক্সড করো তাইলে তুমি কালোর কাছাকাছি একটা রং পাবা। আমি এইখানে কেন তোমার হচ্ছে জাতীয় পতাকার কথাটা নিয়ে আসলাম। কারণ হচ্ছে যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। কি করতে সুবিধা হয়? ক্লিয়ার? এইজন্যে। তাইলে আমরা কয়টা রং পাইলাম বলো তো? ৭ টা। প্রাথমিক রং ছিল ৩ টা, মাধ্যমিক রং ছিল ৩ টা, ৬ টা এবং তারপরে আমরা পাইলাম হচ্ছে কি? আরো একটা কালার যেটাকে বলা হয় কালো রং। তো সেখানে কি পাইলাম? মোট ৭ টা রং পাইলাম। ঠিক না? আচ্ছা চলো। এরপরে দেখি কি আছে। ৭ টা রং তো আমরা চিনলাম। তারপরে দেখো, এই যে ৭ টা রং আমি পাইলাম, এখন দেখো তো আমরা কি জানি? রংধনুতে কয়টা রং থাকে? রংধনুতে ৭ টা রং থাকে। রংধনুতে কয়টা রং? তোমরা সবাই জানো এটা। রংধনুতে ৭ টা রং থাকে। এইটা অনেক সময় আসে যে আকাশে রংধনু কখন ফুটে ওঠে? আকাশে রংধনু ফুটে ওঠে কখন? বৃষ্টির পর। বৃষ্টির পরে আকাশে রংধনু ফুটে ওঠে। তুমি যখন 9 এ উঠবা তখন 9 এর হচ্ছে ফিজিক্স বইয়ে মানে পদার্থ বইয়ে এই রংধনু সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করা আছে। ঠিক আছে? তাইলে বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে, আকাশে যখন বৃষ্টির পরে রংধনু ফুটে ওঠে, কখন? বৃষ্টির পর। ওকে। একটা, একটা করে গুণে, গুণে ৭ টা রং তুমি খুঁজে পাবা। সেগুলা কি, কি? দেখো, লাল, নীল, হলুদ। মনে আছে? ওকে। তারপরে প্রাথমিক রং ৩ টা। তারপরে আরেকটা কি ছিল বলো তো? আমরা বাকি ৩ টা পাইলাম। কি, কি পাইলাম? সবুজ, কমলা, বেগুনি। কয়টা হইল? ৬ টা। তার মানে রংধনুতে প্রাথমিক বা মৌলিক রং ৩ টা থাকে। ২য় পর্যায়ের ৩ টা থাকে ৬ টা। এক্সেপশনালি বা এই ৬ টা বাদে আরো একটা রং থাকে। সেটাকে কি বলা হয়? গোলাপি বা পিঙ্ক কালার। ঠিক আছে? তাহলে রংধনুতে কোন ৭ টা রং থাকে এইটা যদি তোমাকে জিগাই, তুমি কি এখন বলতে পারবা না? মনে রাখবো কিভাবে আমরা? যে প্রাথমিকের ৩ টা, প্রাথমিক থেকে মাধ্যমিকে যেই ৩ টা পাইলাম। ৩ টা, ৩ টা ৬ টা এবং এর সাথে আলাদাভাবে কি থাকে? গোলাপিটা থাকে। ৭ টা হয়ে গেল। লাল আর সবুজ রং মিশায়ে কোন রং তৈরি হয় বলো তো? কালোর কাছাকাছি একটা রং তৈরি হয়।
ওকে। এরপরে বাংলাদেশ ষড়ঋতুর দেশ আমরা সবাই জানি। যেখানে কি হয়? যে ১২ মাসে ১ বছর, প্রতি ২ মাস করে একটা ঋতু। ১২ মাসের নাম কি, কি? এরা সবাই জানো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। প্রতি ২ মাস করে একটা ঋতু। সো ৬ ঋতু হবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঠিক আছে? এটা আমি ব্যাখ্যা করলাম না। কারণ এটা আমরা সবাই জানি। ওকে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখান থেকে আমাদের কিছু এমসিকিউ আসে। সেটা আমাদেরকে একটু ওহ শিট! একটু কমেন্টস পড়ে আসি, দেখি কি অবস্থা। বাহ! তোমরা ৫০ জন কানেক্টেড, গুড। স্যার রংধনুতে তো গোলাপি নাই, কিন্তু এখানে তো গোলাপি আছে। ওই পিঙ্ক হালকা যেটা পিঙ্ক কালার ওইটাই গোলাপি। কনফিউজ কইরো না নূরে জান্নাত, ঠিক আছে? কালার ব্যাপার-স্যাপার আমিও কম বুঝি, ঠিক আছে? আমার কাছে মনে করো কমলা, তারপরে মানে আমি ঠিক বুঝি না, বুঝছো? মনে হয় সব তো এরেই লাল, এই ধরো আম্মারা বলে আরকি। এরা গাঢ় লাল, হালকা লাল, নীল আমি মানে নীল মানে বুঝি নীল। ২ রকম নীল। একটা হচ্ছে হালকা নীল, একটা হচ্ছে ডিপ ব্লু। তারা আবার দেখি কি বলে মার্কেটে গেলে, ঠিক আছে? ম্যাজেন্টা কালার দেন। মানে যাই হোক, তো কনফিউজ বানায়ও না। আসসালামু আলাইকুম স্যার, মিফা হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা সাবিহা সাবা, স্যার আসসালাম অনেকদিন পর আপনার ক্লাস। ইয়েস, অনেকদিন পর আমার ক্লাস। হুমায়রা আক্তার ফারিহা, ওয়ালাইকুম আসসালাম। সাবিরা হুসাইন, আজকে কুইজ আছে। কুইজ আছে। শুধু কুইজ না, হিউজ পরিমাণে কুইজ আছে। ঠিক আছে? ইলহান, এইরে ইলহান কি অবস্থা? আই মিস ইউ, আই মিসড ইউ টু ভাইয়া। এহসান শুভ, আসসালামু আলাইকুম স্যার, মাত্র জয়েন করলাম। ভেরি ব্যাড, ক্লাসে লেটে জয়েন করা যাবে না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মাহির, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি ভালো আছি। ওকে, আমি একটু কমেন্টস পড়ি, হ্যাঁ? আচ্ছা, আবিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। অ অন্তোষ স্যার, আপনি আবার আমাদের ক্লাস নিচ্ছেন। খুশি। হ্যাঁ, আমি আবার তোমাদের ক্লাস নিচ্ছি। আরো নিবো সামনে ইনশাআল্লাহ। ওকে, এটা কে? রিয়েনা স্যার, টইটুম্বুর মানে কি? টইটুম্বুর মানে হচ্ছে ভরপুর। অনেক, প্রচুর পরিমাণে। ঠিক আছে? ওকে, সুদীপ্ত কথা বলবে। আমরা একটু সুদীপ্ত দেখি কি বলবে। হ্যান্ড রেইজ করছে। ঠিক আছে? সুদীপ্ত, আই এম সরি, তোমার কথা শোনা যাইতেছে না। ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই তাইলে। সুদীপ্ত, তোমার মানে কিছু থাকলে বলার থাকলে তুমি কমেন্টস করতে পারো। আমি পড়ব, হ্যাঁ? ওকে, বাহ! ৫৩ জন প্রেজেন্ট তোমরা। খুবই ভালো লাগছে। আর আমি হাফ ইয়ারলি এক্সামিনেশন ফার্স্ট হয়েছি অ্যান্ড আরে কে এরা? আয়েশা আমি হাফ ইয়ারলি এক্সামিনেশন ফার্স্ট হয়েছি অ্যান্ড স্কুলের ফার্স্ট। আয়েশা, তোমাকে অনেক কংগ্রাচুলেশনস। ঠিক আছে? আ খুবই ভালো লাগছে। তোমরা অনেকেই ভালো রেজাল্ট করছো। যারা ভালো রেজাল্ট করো নাই, তাদেরও হোপলেস হওয়ার কিছু নাই। ঠিক আছে? আয়েশা, তুমি এইটা আ গ্রুপে একটা পোস্ট করতে পারো, Facebook গ্রুপে, যে ধরো তুমি অবশ্যই ভালো রেজাল্ট করছো। সেইখানে এডু পরিবারের কি ভূমিকা ছিল বা তুমি আসলে কতটুকু কৃতজ্ঞ এগুলা নিয়ে। আর যারা ভালো রেজাল্ট করতে পারো নাই তাদেরকে আমি একটা কথা বলব, সেটা হচ্ছে আ আল্লাহ কোন সময় কারো সাথে মানে করেন না। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তাদের প্রত্যেকের মাথায় একই পরিমাণে ব্রেইন দেওয়া থাকে। এমন না যে ধরো তোমার জন্মের পরে ব্রেইনটা কম আরেকজনের চাইতে। না, সবার একই পরিমাণ ব্রেইন থাকে। কিন্তু কথা হইতেছে ব্রেইনটা কেউ খাটায়, কেউ খাটায় না। ধরো একই সময়ে তুমি মোবাইলে গেম খেলতেছো। তোমার অন্য কোনো একটা ফ্রেন্ড সে পড়াশোনা করতেছে। তাইলে নিশ্চয়ই সে ভালো রেজাল্ট করবে। তুমি ঘুম থেকে উঠো মনে করো যে বড়লোকস। তুমি উঠো মনে করো বেলা ১১ টার সময়। আর কেউ একজন হয়তো ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেন পড়তে বসতিছে। সিম্পলি তুমি চিন্তা করো তো কে ভালো রেজাল্ট করবে। ঠিক না? ওকে। তো আমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে ভালো করে। নাজিব আল হাসান ভাইয়া, হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা ঠিক আছে। ওকে। আরে বাহ! আয়েশা ফার্স্ট হইছে, নুসরাত সেকেন্ড হইছে। বাহ! সব তো আমাদের এখান থেকেই। ভাল লাগলো, খুবই ভাল লাগলো। মেধা, তোমার মেসেজ আমি দেখছি। স্যার গানটা সুন্দর হইছে। আসলে মানে আমি যখন গান গাইতেছিলাম ৩ মিনিট সময় বাকি ছিল। সো মানে আমার খেয়াল নাই যে এটা কি বলে? আনমিউট করা নাই। ঠিক আছে? তো যাই হোক, যারা শুনতে পাইছো আ আমার গান তারা তো শুনছই যে আমি কতটা খারাপ গাই। আচ্ছা, চলো। আমরা এবার ক্লাসে চলে যাই আবার। আমরা ছিলাম কই? এই যে এইখানে। এইখানে মূলত যেই ব্যাপারটা ঘটছে, তোমার এই কোন ঋতুতে কি ঘটে এই বিষয়গুলা বর্ণনা করছে। আমি একটু শর্টকাটে যাবো এইটুকু, হ্যাঁ? দেখো, কারণ এগুলো তোমরা সবাই জানো। বৈশাখ, জ্যৈষ্ঠ এই ২ মাস গ্রীষ্মকাল। আবহাওয়া থাকে শুষ্ক গরম, বৃষ্টি হয় কম। কারণ কি? গ্রীষ্মকালে বৃষ্টি কি হয়? কম হয়।
প্রচন্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায়। আবার হঠাৎ করে গ্রীষ্মকালে আমরা দেখছি না? ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, ঠিক না? তার মানে হঠাৎ করেই কি হয়? মানে মেঘ কালো হয়ে যায়, মেঘ তো কালোই। মানে আকাশের রং কালো হয়ে যায় অ্যান্ড দেন কি হয়? বিদ্যুৎ চমকানো শুরু হয়। এইখানে একটা খেলা আছে। খেলাটা হইতেছে কি? একটা কোয়েশ্চেন আসে এরকম যে কোন ঋতুতে বিদ্যুৎ চমকায়? গ্রীষ্ম নাকি বর্ষা? এখানে অনেকে কি করে? বর্ষাকাল লেখে। কারণ ও চিন্তা করে বর্ষাকালে বৃষ্টি হয়, তাহলে বর্ষাকালে বিদ্যুৎ চমকায়। না রে ভাই, বর্ষাকালের বৃষ্টি আর গ্রীষ্মকালের বৃষ্টির মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? সো বিদ্যুৎ চমকায় কোন ঋতুতে? বিদ্যুৎ চমকায় গ্রীষ্ম ঋতুতে। মনে থাকবে? এখন আম, কাঁঠাল এগুলা কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে হয়। আমরা সবাই জানি। তাইলে গ্রীষ্মকালে বাহারি রঙের ফল হয় যেগুলা খাইতে অনেক মিষ্টি। বর্ষাকাল কোন ২ ঋতু? আষাঢ়, শ্রাবণ। এই ২ মাসে কি হয়? প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে মাঠঘাট, নদী-নালা, ঝিল-বিল পানিতে টইটুম্বুর। এই যে কে জানি কোয়েশ্চেন করছিল, স্যার টইটুম্বুর মানে কি? টইটুম্বুর মানে হচ্ছে ভরপুর। ওই সময় কি হয়? পানি পেয়ে গাছপালাগুলা কেমন করে? সতেজ হয়ে যায়। ঠিক না? আচ্ছা, এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা, লম্বা ফুল ফোটে, চমৎকার লাগে দেখতে। এই লাইনটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। যে কচু বনে কমলা রঙের লম্বা, লম্বা ফুল ফোটে কখন? বর্ষাকালে। কচু বনে এটা তোমরা অনেকেই দেখছো কিনা আমি জানি না, বাট আমি দেখছি। ঠিক আছে? লম্বা, লম্বা এরা কমলা কালারের হয় আরকি। মাঠে সাধারণত হয়ে থাকে এগুলা। এগুলো দেখতে চমৎকার লাগে এবং এই কচুর ফুল তরকারি হিসেবেও সুস্বাদু। তাহলে কোয়েশ্চেন হইতেছে, কচু ফুল হয় কখন? বর্ষাকালে। এইটা কি হিসেবে ব্যবহার করা হয়? কচু ফুল তরকারি হিসেবেও খেতে খুবই সুস্বাদু। দেখো আমি কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে একটা পয়েন্ট বলছি। সেটা বিদ্যুৎ চমকায় কখন? গ্রীষ্মকালে। বর্ষাকাল থেকে কোনটা বলছি? কচু ফুলের কথা বলছি। দেখতে কেমন? লম্বা, লম্বা এবং কালার কেমন? কমলা কালার। এটা কি করে? এটা খাইতে অনেক সুস্বাদু। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে ক্লাস। ক্লাস করলে তুমি যদি এগুলো আমি যেগুলা বলবো সেগুলো যদি মার্ক করো, নোট করো, তাইলে পরে ঝামেলা নাই। আর যদি খালি কান দিয়ে শোনার মতো করে শুনো তাইলে তো হলো না। অনেক ভালো, ভালো স্টুডেন্ট 1st, 2nd, 3rd, 7th বাহ! খুব ভাল লাগছে। ঠিক আছে? ওকে। তোমরা ক্লাস করবা নিয়মিত। আমাদের পক্ষ থেকে মানে যতটুকু তোমাদের জন্য করা সম্ভব। ট্রাস্ট মি আমরা ততটুকু তোমাদের জন্য করব। ঠিক আছে? আচ্ছা একজন লিখছে যে আপনি আমিনুল স্যার রাকিব স্যার এনাদের ক্লাস কম নেন না কেন? আসলে আ আ বিষয়টা হচ্ছে যে তোমাদের রাকিব স্যার উনি আর এডু পরিবারের সাথে নাই। ঠিক আছে? রাকিব স্যার চলে গেছেন। উনি অন্য জায়গাতে জয়েন করছেন। আর হচ্ছে আমিনুল স্যার বা আদার্স যারা আছে তারা আছেন এডু পরিবারের সাথে ক্লাস নিবেন। আমি আছি এরকম। ঠিক আছে? অ্যান্ড তারাও হয়তো আ দেখা যাক। ওকে তোমরা ক্লাস করি আমরা। অ্যান্ড আ honestly বলতে গেলে এগুলো সবকিছু ডিপেন্ড করে তোমাদের উপর। ঠিক আছে? তোমরা কাকে চাও না চাও সেগুলো যখন তোমরা গ্রুপে জানাবা, ঠিক আছে? দেন সেই অনুযায়ী ম্যানেজমেন্ট ডিসিশন দেয় আরকি। ওকে? আমরা সবাই জানি শরৎকালে কি হয়? কাশফুল ফোটে। ওই যে Facebook এ দেখো না, YouTube এ দেখো না ভিডিও ভাইরাল হয় যে মানে কাশফুলের কাছে যা ছবি না উঠলে মানে দিনই মানে ইয়ে হয় না। ছবি একটা উঠাই লাগবে। বিশেষ করে মেয়েদের তো মনে করো এটা খুবই একটা ব্যাপার-স্যাপার যে না এটা শাড়ি পরে কাশফুলের কাছে যেয়ে ছবি উঠতে পারলাম না। যদিও তোমরা এখন অনেক ছোট, আমি জানি না যাও কিনা। তো অনেকেই কিন্তু ব্যাপারটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রকট যে শাড়ি পরে কাশফুলের কাছে যেয়ে ছবি উঠবে হুদাই। কোন রিজন নাই। ঠিক না? তাহলে কাশফুল ফোটে কখন? শরৎকালে। কখন ফোটে? শরৎকালে। আচ্ছা। এই সময়ে বৃষ্টি বসে যায়। এই জায়গাটাতে এই যে বৃষ্টি বসে যায় এইটা বলতে আসলে কি বোঝায়? এইটা বলতে বোঝায় বৃষ্টি কম হয়। ঠিক না? আচ্ছা, সুন্দর নীল আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ, গুচ্ছ মেঘ আকাশে ভেসে বেড়ায়। কি করে? তুলো মানে কি? তুলো দেখতে কেমন? সাদা, সাদা। স্যার, এই পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়। গাছপালা, নদী-নালা, প্রকৃতির সবকিছু এই রোদে ঝকঝকে। নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয় নরম সাদা কাশফুল। লাগাই দিও। আচ্ছা, তাহলে শরৎকাল থেকে আমরা কোনটা পড়বো? যে আকাশে যে মেঘ ভেসে বেড়ায় সেটা দেখতে কেমন? সেটা দেখতে পেঁজা তুলোর মতো। আর কি পড়বো? নৌকা চলাচলের দৃশ্য অনেক মোহনীয়। ঠিক আছে? এই কয়টা পয়েন্ট। এরপরে কি আসে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। হেমন্তের ক্ষেত্রে আমরা কি জানি? যে সবুজ ধান ক্ষেত এই সময় দেখবা কি হইতে থাকে? হলুদ হইতে থাকে।
এখন কিন্তু একটা হিউজ ট্রেন্ড চলে আসছে। যে কাশফুলের সময় মানুষ সবাই যায় কাশফুলের ছবি উঠে। আর ওই হেমন্তকালে মানে ওই বিলে যায় এই যে ধান ক্ষেতের ভিতর যেয়ে ছবি উঠে। ঠিক না? তাইলে সবুজ ধান ক্ষেত হলুদ হতে শুরু করে কখন? হেমন্তকালে। আর এই হেমন্তকাল এই যে দেখো সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শেষ করে। আর ঋতুর শেষ দিকে অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার। গেরুয়া রং বলতে আসলে কি বোঝায়? গেরুয়া রং বলতে বোঝায় মানে এইটা মূলত হিন্দু ধর্মের একটা ব্যাপার। তো ওই কালারটা থেকে বোঝানো হইছে আরকি। আচ্ছা এবং এই সময় চাষীরা ফল বলতে ফসল বলতে ধানকে বোঝানো হয়েছে, কাটতে শুরু করে। এবং এরপরে আসে হচ্ছে সেই কাঙ্ক্ষিত শীতকাল। যে শীতকালটা আমার অনেক পছন্দ। ঠিক আছে? শীতকালে কি হয়? শীতকালে তোমার এখান থেকে যে লাইনটা মনে রাখতে হবে সেইটা হচ্ছে, শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে, হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। কথা হচ্ছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া কি করে? এই সময় ফুল ফোটে। আর অন্যান্য সরিষার ক্ষেতেও ফুলে হলুদের বন্যা নামে শীতকালে। সরিষার ক্ষেতে কখন যায় মানুষ তাইলে? শীতকালে যায়। ঠিক আছে? আর কি হয়? এই সময় শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া গাছে ফুল শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য। এই কোয়েশ্চেনটা আসে যে কোন ঋতুতে মানুষের পোশাকে রঙের বৈচিত্র্য আসে? আমরা কি বলব তাইলে? যে শীতকালে মানে শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য। ঠিক আছে? কি করি ওই সময়? এই যে এখন তো মনে করো যে এসি রুমে ধরো যে বসে আছি শার্ট গায়ে দিয়ে, ঠিক আছে? তখন কি এভাবে বসে থাকা সম্ভব? এসি দেওয়া সম্ভব? সম্ভব না। তখন তো মনে করো যে কি বলে? মানে জাম্পার, হুডি, জ্যাকেট, কানটুপি, নাকটুপি আরো যদি কিছু পড়া যায় সেটাও পড়বো। ঠিক না? সাথে হাতে থাকবে মনে করো যে কি বলে? হ্যান্ড গ্লাভস। তো শীতের দিনে তাহলে তোমাদের ক্লাস নিবো কেমনে? বিপদ। যাই হোক দেখা যাক কি করা যায়। আচ্ছা ঠিক আছে। এবং তোমরা জানো একটা বিষয় যে শীতকালে আমাদের দেশে ঝাঁকে অতিথি পাখিরা আসে। মূলত এই অতিথি পাখি বলতে কাদেরকে বোঝানো হয়? এই পাখিগুলো আসে হচ্ছে সাইবেরিয়া অঞ্চল থেকে। সাইবেরিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে শীত পড়ে। আমাদের দেশে তো শীত পড়েই কিন্তু ওই অঞ্চলে একটা হিউজ পরিমাণ শীত পড়ে। এবং ওই অঞ্চলে যে পাখিরা আছে তারা ওই ঠান্ডা থেকে বাঁচার জন্যে ওই সময়টাতে আমাদের দেশগুলাতে আসে এবং আমাদের দেশে বিলে বিভিন্ন জায়গাতে দেখা যায়। এবং আমরা এত ভালো মানুষ যে ওই অতিথি পাখিগুলাকে আমরা ধরি, গুলি করি, জাল দিয়ে আটকাই, তারপরে রান্না করে খেয়ে ফেলি। ঠিক না? আমরা এত ভালো মানুষ। যাই হোক, তাইলে অতিথি পাখি কখন আসে? শীতকালে। এরপরে চলে আসে কি? বসন্তকাল। যেটাকে বলা হয় ঋতুরাজ। কি বলা হয়? ঋতুরাজ। তার মানে ঋতুর রাজা। ঠিক না? এখন আবার বইলো না, স্যার ঋতুর রানী কোনটা? ঠিক আছে? ঋতুর রানী নাই। ঋতুর রাজ। মানে কারণ হচ্ছে যে রাজা হয়, অরিজিনাল যে রাজা হয়, তার রানী থাকে না। যার রানী থাকে সে রাজা হয় না। ঠিক আছে? তুমি ইতিহাস ঘাঁটলে দেখতে পাবা যারা রাজা হইছে, ঠিক আছে? এদের কারো রানী ছিল না। ছিল রানী ছিল, রানী পার্মানেন্ট ছিল না। ঠিক আছে? তার মানে যে রাজা সে রাজাই। এই মানে ইউনিক এক। এইজন্যই ঋতুরাজ বলা হয়ে থাকে তাকে। ঠিক আছে? রানী আবার বইলো না স্যার ঋতুর রানী কই? তো ঋতুর রাজ হচ্ছে বসন্ত। কেমন? আচ্ছা। এমনি বললাম। অরিজিনাল যে কিং হয়, যে রাজা হয়, তার রানী একটাই থাকে। ঠিক আছে? তার ১০-১২ রানী থাকে না, তার একটাই রানী থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে ধরো যে রাজা, প্রকৃতপক্ষে যে রাজা, সে তার যেই রানী, তাকে রানীর মতো করে রাখে জন্যেই সে রানী। ঠিক না? ওকে। এখন ঐখানে ধরো রানীর জায়গাতে যদি যেকোনো মেয়ে বসে, তাকে যদি রানীর মতো ট্রিট করা হয়, রানীর মতো যদি তাকে রাখা হয়, তাকে সবকিছু দেওয়া হয়, তাইলে সেই রানী। সো কোন মেয়ে রানী নাকি রানী না, that depends on king ঠিক না? ওকে। এরপরে দেখো, তাই বসন্ত ঋতু হচ্ছে রঙের ঋতু। কারণ এই সময় কি হয়? তুমি চারদিকে তাকাবা খালি কালারফুল জিনিস। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে প্রচুর ঘুম ধরে বসন্তকালে। মানে দেখবা হুদাই তোমার মনে হইতেছে আলসেমি তুমি ঘুমায়ে যাইতেছো। বসে থাকতে ঘুমায়ে যাইতেছো। মানে আবহাওয়াটাই ঐরকম থাকে। ঠিক আছে? আচ্ছা, এই দেখো লিখছি এখানে যে অনেককাল আগে থেকেই বাংলাদেশের ষড়ঋতুতে আমাদের পরিবেশে নিসর্গের উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাভাব ঘটেছে, রূপের রকম ফের ঘটে চলেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে। এই লাইনটা বুঝতে হবে যে এরা কি বুঝাইছে? বাঙালির মনকে প্রকৃতি কিভাবে প্রভাবিত করেছে? গ্রীষ্মকাল যখন আসে তা আমাদের সংস্কৃতিকেও কিভাবে প্রভাবিত করছে? গ্রীষ্মকাল যখন আসে তখন প্রচন্ড গরম পড়ে। ওই সময় কি তুমি কোট প্যান্ট আর জাম্পার হুডি গায়ে দিয়ে ঘুরবা?
ঘুরবা না তো। তুমি চেষ্টা করবা যত কমফোর্টেবল জামাকাপড় পরা যায়। ঠিক? আচ্ছা। শীতকাল যখন আসবে তখন যদি মনে করো যে ট্রাউজার আর হাফহাতা গেঞ্জি গায়ে দিয়ে ঘোরা যায় তাইলে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আবার অনেকেই আছে। আমার এলাকায় এক ফ্রেন্ড আছে। সে কি করে? গরমের দিনে মনে করো কোট প্যান্ট পরে ঘুরে। আর শীতের দিনে মনে করো যে হাফ প্যান্ট আর এই যে ম্যাগি হাতার যে গেঞ্জিগুলো আছে, ওই গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে। মানে কঠিন ঠান্ডা। আমরা মনে করো যে মানে তাও কি বলে? প্যান্ট, জুতা, মোজা, হ্যান্ড গ্লাভস, কানটুপি, নাকটুপি সব পরে মনে করো যে ঠান্ডা আটকাইতে পারি না। ও দেখবো যে মনে করো হাফ প্যান্ট পরে আর মনে করো ম্যাগি হাতা গায়ে দিয়ে ঘুরতেছে। এবং খুব মানে স্মুথলি মানে কিছু মনেই করতেছে না। ঠিক আছে? পরে ঠিকই মরে। মানে জ্বর আসে, ঠান্ডা হয়। ওই যে একটা ডায়ালগ আছে না? যে গরিব মরে ভাতে আর পাংখু মরে শীতে। যে গরিব সে ভাতে মরে। আর যে পাংখু সে শীতে মরে। কারণ শীতকালে যেহেতু মনে করো স্টাইল করতে পারবে না। সব তো মানে আটকায়-উটকায় রাখা লাগবে। ঠিক না? ওকে। এখন এই যেই ব্যাপারটা আমরা যে গল্পটা পড়লাম, এই গল্পটা থেকে তুমি একটু চিন্তা করো কি হইতে পারে? কোয়েশ্চেন আসতে পারে ঋতু কয়টা? কোন ঋতুতে কি ঘটে? এই কচু বনের কালার কেমন? এটা কি হয়? কখন হচ্ছে বিদ্যুৎ চমকায়? এই টাইপের বা গ্রীষ্মকালের বর্ণনা দাও খ নাম্বারে। কোন কালার থেকে কি হয়? মৌলিক কালার কোনগুলা? মৌলিক কালার থেকে কিভাবে যৌগিক কালার পাওয়া যায়? ২য় পর্যায়ের কালার পাওয়া যায় এগুলা। এবং গ ও ঘ তে কি আসবে জানো? গ এবং ঘ তে আসবে একই কাহিনী। সেটা হচ্ছে এই বিভিন্ন ঋতুতে বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যের দেশ। বাংলাদেশ অপরূপ প্রকৃতির লীলাভূমির দেশ। আমাদের দেশ একটি কৃত্রিম নৈসর্গের দেশ। আমাদের দেশ একটি মোহনীয়, রূপণীয় মানে এরকম দেশ ব্যাখ্যা করো। এই টাইপের জিনিসই আসবে। এবং তোমার কাজ হইতেছে এই যে গল্প থেকে তুমি যেই ব্যাপারগুলা জানলা এই গল্পে আমরা ২ টা পার্ট শিখছি। একটা হচ্ছে কালার নিয়ে খেলা। যে কোন কালার থেকে কি হয়, কোন কালারের পরে কোন কালার আসে, রংধনুর যেই কালার সেগুলা কেমনে হইছে এইটা। এইটা একটা পার্ট চিন্তা করো। আরেকটা পার্ট তুমি শিখছো হচ্ছে ঋতু নিয়ে। তো এই ২ টা টপিকস কালারের খেলাটা এবং ঋতুর খেলাটা। জাস্ট এই ২ টা জিনিস যদি তুমি মাথায় ঢুকাইতে পারো যে এই কালার যোগে এটা হইছে, এই কালার যোগে এটা হইছে, এটা হইছে। এবং ঋতুর ক্ষেত্রে কোন ঋতুতে কি হয় এগুলা। লেখার ক্ষেত্রে কি করতে হবে? ভাষাগুলা একটু আপগ্রেড করতে হবে। কিরকম? নৈসর্গিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। প্রকৃতির লীলাভূমি আমাদের দেশ বাংলাদেশ। তারপরে মনে করো যে আর কি ব্যবহার করা যায়? ষড়ঋতু মানে সাজসজ্জায় মেতে ওঠে। শীতকালে কুয়াশা, প্রকৃতির ধোঁয়াটে, মায়াবী রং আমার চোখের সামনে ভেসে আসে। মানে এই যে ভাষাগত যে ২-৪ টা লাইন, এখন ধরো কেউ লিখবে, শীতকালে অনেক ঠান্ডা প্রচুর শীত পড়ে। শীতে আমি কাঁপতে থাকি। আমি বাড়ির বাইরে বের হতে পারি না। এরকম। আর ওই জায়গাটাতেই আরেকজন লিখবে, শীতকালে কুয়াশাও প্রকৃতিতে ধোঁয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। খুবই ঠান্ডা ও বরফ পোড়া দেশ থেকে এই সময়ে ঝাঁকে অতিথি পাখি আমাদের দেশে বেড়াতে আসে। এ সমস্ত পাখি রং-বেরঙের পালকে সজ্জিত থাকে। এবার তুমি চিন্তা করো তো যে ওই আগের প্যারা আর এই প্যারার মধ্যে পার্থক্য কতটুকু? অনেক পার্থক্য। এটা হচ্ছে খেলা। তার মানে লেখাটা তোমাকে লিখতে হবে ওইভাবে এবং এই যে ভাষাগত যে ব্যাপারগুলা, এইগুলা কিন্তু তুমি কোন সময় মানে কি বলে এটাকে? মুখস্থ করে পাবা না। এই জিনিসগুলো লেখার অভ্যাস করতে হবে। এই দেখো, ধরো আমার কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যখন তুমি সৃজনশীল লিখবা, ধরো আসছে। ক, খ তো বাদ আলাদা হিসাব এবং গ এবং ঘ তে আমাকে এই ভাষাগুলা ব্যবহার করতে হবে। আমি কি করব? এই ভাষাগুলা লেখার জন্য যে শব্দগুলা আছে, একটু সাহিত্যমণ্ডিত, সেই শব্দগুলো একটা কাগজে লিখে এই বইয়ের এই অধ্যায়ের ছবির রঙের ১ম এ এরকম আড়াতে লাগায় রাখবো। হ্যাঁ, লেখা থাকবে। নৈসর্গিক, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, রং-বেরঙের পালকের পাখি, প্রকৃতিতে ধোঁয়াটে এক ধরনের মায়াবী রং, ঋতুরাজ, বসন্ত। ২০ টা শব্দ তুমি লেখো, ৩০ টা শব্দ তুমি লিখে রাখো। মাঝে একটু চোখ বুলাও। তাইলে শব্দগুলো তোমার মাথায় ঢুকে থাকলো। যখন এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, তুমি ওই শব্দগুলা শুধু ইউজ করবা তোমার খাতায়। অটোমেটিক তোমার মার্কস উঠে আসবে। ঠিক আছে? ওকে ৭টা বাবারে ৩৮ বাজে। সমস্যা নাই। আমাদের আরো কাজ আছে। তো এবার বলো যে আমি তো ১ম বাংলা পড়াইলাম। এই গল্পটা সম্পর্কে স্যার মোহনীয় মানে কি? মোহনীয় মানে ধরো মোহ মায়ায় আচ্ছন্ন। যাকে দেখলেই অনেক ভালো লাগে। সেটাকে বলা হয় মোহনীয়। ওকে। এখন কথা হচ্ছে বলো যে কি বলে এটাকে? আ তুমি মানে আমি যে ক্লাসটা কেমন লাগছে? আপাতত এই পর্যন্ত? বুঝতে পারছো বিষয়গুলো? আমি চেষ্টা করছি।
স্যার ইওর ফ্রেন্ড ইস বিল্ড ডিফারেন্ট। কথা সত্য। সে বিল্ড ডিফারেন্ট ঠিক আছে? মানে সে এমন পাবলিক বাসা থেকে মনে করো যে আম বাটিতে করে গোস্ত, হাড়, হুড্ডি এগুলা নিয়ে আসবে। নিয়ে এসে ৩ রাস্তার মোড়ে বসে, বসে খাবে। এরম বিল্ড ডিফারেন্ট ঠিক আছে? স্যার আপনি কোন বিষয়ের টিচার? নূরে জান্নাত। ये ওই যে একটা গান আছে না? ये क्या हुआ कैसे हुआ? তো ঐরকম হইছে বিষয়টা, ঠিক আছে? আপু তুমি কি নতুন ভর্তি হইছো নূরে জান্নাত? আমি জেনারেলি ম্যাথ এবং বিজ্ঞানের টিচার। ঠিক আছে? আমি জেনারেল 9-10 এর কেমিস্ট্রি ক্লাস নেই। আর তোমাদের ম্যাথ এবং বিজ্ঞান ক্লাস নেই। তো অনেকদিন যাবৎ তোমাদের সাথে আমার ক্লাস নাই। অ্যাকচুয়ালি 9-10 এর ক্লাসগুলো নেওয়া হয়। এদিকে একটু কম আসা হয় তো ক্লাস নিবো আবার। আর আজকে একটা ম্যাডাম আ ছিল না জন্যেই নিতে হইছে। আচ্ছা। স্যার বাহার অর্থ কি? বাহার অর্থ হচ্ছে অনেক রকম, ভিন্ন, ভিন্ন রকম। ঠিক আছে? বাহারি মেলা। ওকে নূরে জান্নাত। অনেক ভালো লাগছে। আচ্ছা তাইলে তোমরা কমেন্টস করো দেখি। আমি তাইলে কোন ক্লাস নিবো? মানে অঙ্ক, বিজ্ঞান নাকি বাংলা? নাকি বাংলা, অঙ্ক, বিজ্ঞান ৩ টাই নিবো? বলো। ৩ টাই নেই নাকি? অঙ্ক, বিজ্ঞান, বাংলা ৩ টাই নেই। কি বলো? শুধু ইংলিশ ক্লাসটা মির্জাতুল স্যার নিক। আর বাকি ক্লাসগুলো আমি নেই। আ নুসরাত, থ্যাংক ইউ, মেধা আচ্ছা, আচ্ছা। স্যামুয়েল আচ্ছা, আচ্ছা। না, না আমি ৩ টাই নিবো। আমি ৩ টাই নিবো, আমি ৩ টাই নিবো। আমি ১ টা নিবো না। আমি ৩ টা ক্লাসই নিবো ভাই। বাংলা, অঙ্ক, বিজ্ঞান ৩ টাই নিবো আমি। সাবিয়া সাবা উহু। ওই যে আছে না মুরুব্বি উহু, উহু তো ওইটা। উহু মুরুব্বি উহু। আমি ৩ টাই নিবো। আচ্ছা এটা কি আ ওয়ার্লডস স্মলেস্ট ভায়োলিন? আমি তোমার নাম জানি না ভাইয়া। আয়েশা। ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার নাক টুপিও থাকে? এটা হচ্ছে রিয়ানা। কথার কথা বলছি রে ভাই। ই ধরলে তো বিপদ। আচ্ছা, আমার কাছে আপনার ক্লাস নেওয়া আমার কাছে মোহনীয় লেগেছে। ওকে, ওকে। বাপরে! গুড। ঠিক আছে চলো। আরো কাজ আছে। আমরা একটু দ্রুত শব্দার্থগুলো দেখব। খুব, আমি কিন্তু বলছিলাম যে খুব জোর দেওয়ার জন্য মানে বলা হয়েছে। মানে কি? ভালোর চাইতেও অনেক বেশি যেটাকে বলা হয় তখন খুব ব্যবহার করা হয়। মৌলিক রং, কি বলছিলাম? একটা মাত্র রং থাকবে, অন্য কোনো রঙের মিশ্রণ নাই। তাকে মৌলিক রং বলা হয়। ষড় মানে কি? ষড়ঋতুর দেশ বাংলাদেশ তার মানে কি? ৬ ঠিক না? প্রচন্ড মানে কি? অনেক বেশি, কড়া, কঠোর। গেরুয়া মানে কি? মাটির মতো রং। গেরুয়া মানে মাটির মতো রং। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে? বাহার মানে শোভা, সৌন্দর্য। অনেক রকম, হরেক রকম। যেমন বাহারি মেলা, বাহারি রঙের মেলা। ঠিক আছে? এরকম বোঝায়। সর্বত্র মানে সব জায়গায়। তাইলে আমি একবার বলবো, একদম কান ক্লিয়ার করো। খুব, খুব মানে হচ্ছে খুব, অনেক বেশি। জোর গলায় জোর দেওয়ার জন্যে এভাবে বলা হইছে কথাটাকে। মৌলিক রং, যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটেনি। ষড়, মানে হচ্ছে ৬। প্রচণ্ড, মানে হচ্ছে কঠিন, কড়া। গেরুয়া, মানে হচ্ছে মাটির মতো রং। এইটা অনেক বেশি আসে। যে গেরুয়া মানে কি? গেরুয়া মানে মাটির মতো রং। মৌলিক রং মানে কি? যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটে নাই। বাহার মানে হচ্ছে শোভা, সৌন্দর্য। সর্বত্র মানে সব জায়গায়। দেখো এটার পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ঋতুটাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করে তোলা। আর পাঠ পরিচিতি কি লিখতে পারবা না? আমাদের চারপাশে গাছ, লতাপাতা, ফুল ইত্যাদি থাকে এগুলা। এইবার আসো আরো একটা ইম্পোর্টেন্ট টপিকস। এইটা পুরাটুকুই পড়বা। পুরাটুকুই পড়তে হবে এটাকে। ঠিক আছে? পুরাটুকুই পড়তে হবে এই লেখক পরিচিতি। তাইলে লেখকের নাম কি? শিল্পী হাশেম খান। নাম কি? হাশেম খান। কত সালে জন্মগ্রহণ করে? ১৯৪১ সালে। কই জন্মগ্রহণ করে? চাঁদপুর। ঠিক আছে? হাশেম খান তাহলে কই জন্মগ্রহণ করে? চাঁদপুর। ইলিশের বাড়ি চাঁদপুর সেখানে। ঠিক আছে? তাহলে হাশেম খান চাঁদপুর জেলায় ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। হাশেম খান চাঁদপুর জেলায় ১৯৪১ সালে জন্মগ্রহণ করেছেন। ওকে, এরপরে এই যে এটা পড়তে হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘর।
এই ২ টা জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তাইলে শিল্পী হাশেম খান কোন ২ টা জাদুঘরের প্রতিষ্ঠাতা? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং ঢাকা নগর জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও কি করতেন? করতেন। তার ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করতেন। এবং তার উল্লেখযোগ্য বই হচ্ছে ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প এবং গলিবিদ্ধ ৭১। ৩ টা নাম। জাস্ট মনে রাখতে হবে। ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প এবং গুলিবিদ্ধ ৭১। তাইলে দেখো হাশেম খান ১৯৪১ খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ঢাকা নগর জাদুঘরের প্রতিষ্ঠাতা। তিনি ছবি আঁকার পাশাপাশি সাহিত্য চর্চা করতেন। তার মানে উনি কি ছিল? আসলে চিত্রকর ছিল, ছবি আঁকাই তো। তার উল্লেখযোগ্য বই হচ্ছে ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প এবং গুলিবিদ্ধ। ঠিক আছে। এবার আমরা একটা কাজ করি। দেখি বইয়ের কোয়েশ্চেন গুলো আমরা সলভ করতে পারি নাকি, হ্যাঁ? দেখি। চলো বইয়ের কোয়েশ্চেন গুলা দেখি। যে বইয়ের কোয়েশ্চেন গুলো আমরা সলভ করতে পারি কিনা। তাহলে তো আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু পড়ছি। ছবি আঁকার মৌলিক রংগুলো কি, কি? কি বলছি? লাল, নীল, হলুদ। তার মানে কোনটা হবে? এই যে। এরপরের কাহিনী কোনটা? যে মাঠে গেরুয়া বাহার দেখে কি বোঝা যায়? অগ্রহায়ণ মাস চলছে। ঠিক আছে। মাঠে ধান পেকেছে। হ্যাঁ, ঠিক আছে। মানুষের পোশাকে বৈচিত্র্য এসেছে। আসলে কি মানুষের পোশাকে তখন বৈচিত্র্য আসে? আসে না। ঠিক না? মানুষের পোশাকে বৈচিত্র্য আসে কখন? শীতকালে। তার মানে ১ ও ২ হবে। আচ্ছা, এবার দেখো। আচ্ছা, এইগুলা আরেক কাহিনী। ওকে। এবার আমরা যাবো কুইজে। কুইজ বলতে আমি একটু অন্য সিস্টেমে আজকে মানে করাবো আরকি। আমি তোমাদেরকে ৩০ টা কুইজ দিব এবং তোমাদের কাজ হইতেছে এই ৩০ টা কুইজ মানে এটা কুইজ না আমি আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ?